আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্লজেস, দেন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারস, মিনস হচ্ছে যে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার ইন্টারচেঞ্জেস। ঠিক আছে, আমাদের এই ক্লজগুলা বা কমপ্লেক্স, সিম্পল আর কম্পাউন্ড, এই জিনিসগুলার আইডিয়াগুলা কেন প্রয়োজন আইএলটিএস এর জন্য আপনারা অলরেডি হচ্ছে যে জেনে গেছেন। রিডিং রিডিং যখন পড়তে যান দেখেন যে হচ্ছে যে আপনারা অধিকাংশই হচ্ছে যে ক্লজ আইডেন্টিফাই করতে পারতেছেন না। মেইন ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, তারপরে সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজেস কোনটা, এটা অধিকাংশ স্টুডেন্ট, সে অ্যাডভান্স হোক, মিডিওকর হোক আর লোয়ার সেট, যেই হোক, আপনারা ক্লজ আইডেন্টিফাই করতে পারতেছেন না রিডিং এর ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে আপনারা কিভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন? ইমপ্লিমেন্ট মিন্স হচ্ছে আপনাকে তো এই জিনিসটা এক্সামিনারকে শো করতে হবে। কোথায়? রাইটিং অ্যান্ড স্পিকিং এ। রাইটিং অ্যান্ড স্পিকিং এ তো আপনাকে এই দুইটা জিনিস শো করতে হবে অবশ্যই। সো আপনি যদি হচ্ছে রিডিং এ পড়েই না বুঝেন তাহলে আপনি কিভাবে হচ্ছে যে মেক করবেন? তখন হচ্ছে যে স্টুডেন্টরা কমপ্লেক্স স্ট্রাকচার অর্থাৎ সবাই জানে যে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স করলে মার্কস পাওয়া যায়, তখন সে কমপ্লেক্স করার চেষ্টা করে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে হচ্ছে যে সে ইরর করে। ইরর করে মিন্স হচ্ছে যে পাংচুয়েশন প্রপারলি ইউজ করতে পারে না, লাইক কম্পাউন্ড সেন্টেন্স আর কোঅর্ডিনেট যে কনজাংশন ক্লজেস, এখানে তো কমা ইউজ করাই লাগে। তো সে এই পাংচুয়েশন ভুল করে, আর এই যে যে ভুল, এটা এরর হিসেবেই কাউন্ট করা হয়। এমন না যে আপনি কমা দেননি এটা ভুল না, অবশ্যই এটা ভুল হিসেবেই ধরা হবে। দেন আপনি হচ্ছে স্পিকিং এ হচ্ছে যে একটা সাবজেক্টকে ডেসক্রাইব করবেন, তো আপনার তো রিলেটিভ ক্লজ এর প্রয়োজন হবে। তো আপনি একটা পার্সনকে ডেসক্রাইব করতে রিলেটিভ ক্লজ লাগবে, তো আপনি রিলেটিভ ক্লজ সম্বন্ধে আপনার আইডিয়া নাই। আর একটা সেন্টেন্স রাইটিং এ হচ্ছে যে আপনি ভার্বকে একটু মডিফাই করবেন, তখন আপনার হচ্ছে এডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজের প্রয়োজন। তো আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে আইডিয়া নাই, আইডিয়া আছে কিন্তু প্রপার আইডিয়া নাই, একটা রং একটা আপনি ইউজ করলেন, তখন কি? মার্কস পায়েন না, মার্কস পান না। আমি তো ভাই কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্সেস সব ইউজ করে আসছি, কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারছেন এটা তো আমি জানি না। তো আমি জানবো কখন? যখন হচ্ছে যে এই আইডিয়া গুলা আপনারা ক্লিয়ার করবেন এবং আমার কাছে রাইটিং গুলা চেক করে নিবেন, তখন দেখবো যে হ্যাঁ, এদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের এই 4টা মডিউলেই স্পেশালি 3টা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ক্লজ গুলা, রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা ক্লজের যদি ডেফিনেশন দেখি, আমরা অলরেডি হচ্ছে লাস্ট ক্লাসে ডেফিনেশন নিয়ে কথা বলছি, তারপরে আবার দেখি যে একটা ক্লজে সাধারণত একটা ফাইনিট ভার্ব থাকতেই হবে এবং একটা সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। অবজেক্ট থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি রুলস নাই। সো আমাদের ক্লজ হইতে হইলে তা সেখানে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ভার্ব থাকতে হবে, এবং হচ্ছে যে তারা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি মিনিং এক্সপ্রেস করতে পারবে, বা হচ্ছে যে উইথ সামওয়ান, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ গুলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আহ, অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, সো clause, a group of words that contain a verb and a subject and can stand alone or with others, express a meaning. We can call them
ক্লজেস। ঠিক আছে, ক্লজের যদি ক্লাসিফিকেশন আমরা দেখি, মেইনলি হচ্ছে ক্লজকে আহ তিনটা ভাগে ভাগ করা হয়। মেইন মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেটাই বলেন, এটা মেইন ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ যে নামেই ডাকেন, জিনিস একই, আপনাকে হচ্ছে যে এক্সিকিউট করতে হবে বা ধরতে হবে। যে নামেই ডাকেন, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি বুঝতেছেন কিনা। সো এটা তিনটা ভাগে: এক, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ; দুই, কোঅর্ডিনেট ক্লজ, আর এটাকে ইকুয়েটিক বলা যায়, কোঅর্ডিনেটই বলি। অ্যান্ড থার্ড অন হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আবার তিনটা ভাগ আছে। তিনটা ভাগ আছে: নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, এই তিনটা ক্লজ, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এটা ডিটেইলস সবকিছু আমরা দেখব। আমরা যদি হচ্ছে যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের ডেফিনিশন দেখি, যে হচ্ছে যে যে ক্লজটা হচ্ছে যে একা একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করতে পারে, অর্থাৎ সে স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ সে একাই দাঁড়াইতে পারে, সে একাই ফাইট করতে পারে, অর্থাৎ সে হচ্ছে একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করতে পারে ইটস ওন। অর্থাৎ সে একাই হচ্ছে একটা মিনিং এক্সপ্রেস করতে পারে, সে মিনিং এর জন্য অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না। এইরকম ক্লজ গুলাকে হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলা হয়। এটা আমরা হচ্ছে যে দুইভাবে পাবো: একটা হচ্ছে সিম্পল, সে একাই আছে, অথবা হচ্ছে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে হচ্ছে যে অন্য আরেকজনের সাথে আছে। ঠিক আছে, দুইভাবেই এই মেইন ক্লজকে পাওয়া যাবে। মেইন ক্লজের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এক্সটেনশন, এটা হচ্ছে অপশনাল। অবশ্যই এখানে একটা মেইন সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, এবং তারা হচ্ছে কমপ্লিট সেন্স ক্রিয়েট করবে, অর্থাৎ সেখানে এডিশনাল কোনো ওয়ার্ড থাকবে না। অর্থাৎ এই সেন্টেন্স স্ট্রাকচারের পূর্বে কোনো কনজাংশন নাই, কোনো এডিশনাল ওয়ার্ড নাই। ঠিক আছে, অন্যান্য ক্লজের আগে ক্লজের স্ট্রাকচার যেগুলা, স্ট্রাকচার গুলো তো ভেঙে দেখাবো, দেখবেন। তো অন্যান্য ক্লজের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের লাইক হচ্ছে ফ্যান ভয়েস, কোঅর্ডিনেটিং কনজাংশনের মাঝে, মানে দুইটার মাঝে ফ্যান ভয়েস কনজাংশন গুলা থাকে। সো এরকম কোনো কনজাংশন এখানে নাই। ঠিক আছে, এই যে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে এর আগে কোনো এডিশনাল ওয়ার্ড প্রয়োজন হয় না। ঠিক আছে, সো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন অপশনাল। যেমন এটা সিম্পল অর্থে যদি বলা হয়, শি লিভস ইন লন্ডন, এটা একাই একটা সেন্টেন্স, একাকী, আর কারো সহায়তা ছাড়া সে একাই একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করছে, মিনিং এক্সপ্রেস করছে। ঠিক আছে, এন্ড সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা তাকাই, আহ হি স্টাডিজ ইংলিশ বিকজ হি ওয়ান্টস টু মুভ অ্যাব্রড। ঠিক আছে, এখানে দেখেন, এই যে হি স্টাডিজ ইংলিশ, এই যে এটা হচ্ছে কি মেইন ক্লজ, অ্যান্ড বিকজ হি ওয়ান্টস টু মুভ অ্যাব্রড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এ কমপ্লিট সেন্স ক্রিয়েট করার জন্য এটার উপর ডিপেন্ড করবে, কিন্তু এই যে হি স্টাডিজ ইংলিশ, এই মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, সে একাই হচ্ছে যে একটা সেন্স আর মিনিং প্রোভাইড করতেছে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে মেইন ক্লজ সম্বন্ধে আমরা জানি বা ইউজ করব আমরা। ঠিক আছে, আমাদের রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে আমরা এই
এই যে এই টাইপের যে স্ট্রাকচার এগুলা ফলো করব। ঠিক আছে, মেইন ক্লজ ইউজ করতে হবে আমাদের ক্লিয়ারিটি এবং কোহ্যারেন্স শো করার জন্য, বোথ রাইটিং এন্ড স্পিকিং এর যে কথা আমরা বলছি, আমাদের অবশ্যই এই জিনিসগুলা শো করতে হবে। দেন কোঅর্ডিনেট ক্লজ, ওই যে কোঅর্ডিনেট ক্লজ মিন্স হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা স্বাধীন বাক্য। এদের যদি আলাদা আলাদা করে দেয়া হয়, এরা হচ্ছে কমপ্লিট সেন্স শো করতে পারে। ঠিক আছে, কিন্তু যখন একই সাথে থাকে তখন এরা হচ্ছে যে কনজাংশন দ্বারা কানেক্টেড হয়, এবং এই কনজাংশন গুলাকে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, যেটাকে সংক্ষেপে অ্যাক্রোনিম ফ্যান বয়েস দিয়ে হচ্ছে যে আমরা শো করতে পারি। যেটা হচ্ছে যে দেখেন, এই যে ফ্যান বয়েস, অর্থাৎ আপনি যখন হচ্ছে যে এই ফ্যান বয়েস কোনো সেন্টেন্সের মাঝে দেখলেন, তো তখন হচ্ছে যে আপনি ধরে নেবেন এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমাদের রাইটিং এবং স্পিকিং এ অবশ্যই ইউজ করা লাগবে, তবে ওভার ইউজ করা যাবে না। স্টুডেন্টরা একটা কমন ইরর বা মিস্টেক এখানে করে, দে কানেক্ট সেন্টেন্সেস উইথ অ্যান্ড ফ্রিকুয়েন্টলি। কেন? কারণ হচ্ছে যে তারা মনে করে যে কমপ্লেক্স করতে পারতেছি না, কম্পাউন্ড তো করতে পারি, সো লাগা অ্যান্ড, অ্যান্ড দিয়ে কানেক্ট করে। তো ওভার ইউজিং অফ অ্যান্ড তখন হচ্ছে যে এটা ব্যান্ড স্কোর রিডিউস করে ফেলে। সো আপনি কোঅর্ডিনেটিং ক্লজ বা এই সেন্টেন্স গুলা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলাকে কানেক্ট করবেন, ঠিক আছে, তবে ওভার ইউজ করা যাবে না। এবং স্টুডেন্টরা তো হচ্ছে যে শুধু এন্ড, এখানে এন্ড বাদে হচ্ছে যে আরো অনেকগুলা কানেক্টর আছে। তবে এই যে যে কানেক্টর গুলা, এগুলা আপনি হচ্ছে যে যদি হচ্ছে যে কোনো সেন্টেন্সের শুরুতে দেখেন, তাহলে মনে করবেন এটা তখন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে না, তখন সে হচ্ছে কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করে। কোহেসিভ ডিভাইস মিন্স দ্য লজিক্যাল ফলো অর শিফটিং অফ দ্য সেন্টেন্স অর লজিক্যাল ফলো অফ দ্য প্যারাগ্রাফ। অর্থাৎ আপনার যে আইডিয়া, ধরেন এই বারটা আপনি দেখছেন, ধরেন এইখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, এখানে নেক্সট একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, এবং এই প্যারাগ্রাফের শুরুতে হচ্ছে বাট ইউজ করা হয়েছে, মিন্স হচ্ছে এই প্যারাগ্রাফের যে আইডিয়া তার বিপরীত কন্ট্রাস্ট আইডিয়া এই প্যারাগ্রাফে শো করবে। সো ওই ক্ষেত্রে এটা কোহেসিভ ডিভাইস অর লিঙ্কার্স হিসেবে কাজ করবে। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন হইতে হইলে তাকে হচ্ছে যে এই যে দুইটা সেন্টেন্সের মাঝে ইউজ করতে হবে মেইন ক্লজেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দেন মাঝে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর ফ্যান বয়েস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে লেখা আছে যে ইউজ কোঅর্ডিনেট ক্লজেস টু অ্যাড ভ্যারাইটি অ্যান্ড ফ্লুয়েন্সি ইন ইয়োর রাইটিং, বি কেয়ারফুল, ডোন্ট ওভার ইউজ দেম অর জয়েন টু মেনি ক্লজেস উইথ অ্যান্ড। এটা সম্বন্ধে সচেতন থাকবেন। এই ক্লজগুলা, এই যে যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কেন ইউজ করা হয়? একটা সেন্টেন্সের বা লজিক্যাল ফলো অর্থাৎ ইকুইটি মেনটেন করার ক্ষেত্রে। এই যে যে উম, এটা অ্যান্ড এটা, এই যে কোঅর্ডিনেট ক্লজ, এখানে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তো এই যে ধরেন এটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড এটা ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা যদি হচ্ছে বার্ট হয়, তাহলে এখানে কি বিপরীত ইনফরমেশন শো করার জন্য। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে যে সেম র্যাঙ্কের, ইকুয়াল র্যাঙ্কের আইডিয়াকে কানেক্ট করার জন্য, বা আইডিয়া সংকুচিত করার জন্য, বা আইডিয়া সম্প্রসারিত করার জন্য, এই যে
আমাদের কোঅর্ডিনেটিং ক্লজেস গুলা ইউজ করা হয়। দ্য সেম ধরনের আইডিয়া যদি আপনি অ্যাড করতে চান, অ্যাডিং হচ্ছে যে সিমিলার, যেগুলা হচ্ছে যে লজিক্যাল ফলো বা হচ্ছে যে একই আইডিয়ার ধারাবাহিকতা সম্প্রসারিত করার যে কনজাংশন, সেগুলা অ্যাড করবেন। আর হচ্ছে যে আইডিয়া গুলাকে সংকুচিত করতে হলে সেক্ষেত্রে হচ্ছে যে, বা বিপরীত অর্থ শো করার ক্ষেত্রে হচ্ছে যে এই কোঅর্ডিনেটিং ক্লজ গুলা ইউজ করা হয়, এবং দেখবেন দুই পাশে ইকুয়াল র্যাঙ্ক থাকে। ঠিক আছে, আপনি এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে এ পাশে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, এখানে সেন্টেন্স কিছু এক্সাম্পলস দিয়ে আছে। আই প্রিপেয়ার্ড ওয়েল অ্যান্ড আই স্কোরড 8 ইন আইএলটিএস। এখানে একটা ইস্যু আপনাদের, যদিও এই ইস্যুটা আমি পরে আপনাদের পাংচুয়েশনে দেখাবো, তারপরেও বলে নেই। ইউ হ্যাভ টু মেনটেন দ্য পাংচুয়েশন ইন কোঅর্ডিনেটিং কনজাংশন লাইক দিস। আমরা অধিকাংশ স্টুডেন্ট যখন এন্ড ইউজ করি তখন এই যে যে কমাটা, এই কমাটা ইউজ করি না। ঠিক আছে, অর ইউজ করলে এখানে আমরা কমা ইউজ করি না, বাট ইউজ করলে কমা ইউজ করি না, বাট ইউ হ্যাভ টু। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে অবশ্যই এই কোঅর্ডিনেটিং যে কনজাংশন তার আগে কমা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা দেখা হয় ভালোভাবে। ইউ ক্যান টেক দ্য এক্সাম নাও, অর ইউ ক্যান ওয়েট আনটিল নেক্সট মান্থ। ঠিক আছে, দেন সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু এবং সব থেকে বেশি আইএলটিএস এ দেখা যায় এবং আপনার ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজেস আর সাবঅর্ডিনেট ক্লজেস। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মেক করার ক্ষেত্রে যে আমাদের এডিশনাল ক্লজেস অ্যাড করা লাগে, একাধিক, একের অধিক, মিনিমাম তো একটা, একাধিকও অ্যাড করা লাগে সেই ডিপেন্ডেন্ট ক্লজেস গুলা ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ যেই ক্লজেস গুলা একা দাঁড়াইতে পারে না, অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে সিঙ্গেল কোনো মিনিং প্রোভাইড করতে পারে না, অর্থাৎ মিনিং এক্সপ্রেস করার জন্য, একটা সেন্স ক্রিয়েট করার জন্য সে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। ওই জিনিস, ওই ক্লজ গুলাকে হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ঠিক আছে, আমরা আগেই ক্লাসিফিকেশনে দেখে আসছি ডিপেন্ডেন্ট ক্লজে হচ্ছে যে আমাদের ক্লাসিফিকেশন আছে, তিন ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ আছে। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজও বলা যায়, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, যে যে নামেই ডাকেন। ঠিক আছে, এই তিনটা ক্লাসিফিকেশন। সো যদি আমরা এখানে দেখি নাউন ক্লজ, ঠিক আছে, নাউন ক্লজ হচ্ছে যে আমরা ডিটেলস দেখবো, এগুলো নাউন ক্লজ আর ডিটেলস দেখতে হবে। এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা, ওগুলাও ইম্পর্টেন্ট, ওগুলা সবাই জানে এবং পারেও মোটামুটি। মেইন ক্লজ ইউজ করতে সবাই পারে, কোঅর্ডিনেটর সবাই পারে। ঠিক আছে, ইস্যুটা হচ্ছে ক্রিয়েট হয় এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজে। সো এটার ডিটেলস দেখতে হবে। এখন হচ্ছে যে আমরা ইনিশিয়ালি দেখি, নিচে আরো ডিটেলস আছে। ঠিক আছে, সো নাউন ক্লজ হচ্ছে যে অ্যাক্ট অ্যাজ এ নাউন, আর হচ্ছে যে নাউন যেসব ফাংশন করতে পারে সেম ফাংশন যে ক্লজ করে সেন্টেন্সে। একটা সেন্টেন্সে নাউনের যে ফাংশন আছে, সেম ফাংশন যে ক্লজ করে তাকে হচ্ছে নাউন ক্লজ বলে। এবং নাউন ক্লজ অবশ্যই কিছু কমন স্ট্যাটাস দিয়ে স্টার্ট হয়, মিন্স হচ্ছে এই নাউন ক্লজের পূর্বে এই টাইপের ওয়ার্ডই থাকবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলা ব্যতীত নাউন ক্লজ শুরু হবে না। ঠিক আছে, সো আমাদের আইডিয়াটা অনেকে
জিনিসগুলা মাথায় থাকে না। ঠিক আছে, যদি কোনো নাউন ক্লজ আপনাকে অ্যাড করতে হয়, অবশ্যই সেই এই যে যে স্ট্যাটিং ওয়ার্ড এটা অ্যাড করতে হবে। ডিটেলস স্ট্রাকচার নিচে আছে, দেখাবো, সমস্যা নেই। আমাদের কমন স্ট্যাটার, অর্থাৎ আপনার নাউন ক্লোজের পূর্বে অবশ্যই এই টাইপের ওয়ার্ডগুলা থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং যে কনজাংশন গুলা আছে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলার এখানে ব্যবহার করতে হবে। এবং তার মধ্যে সেগুলা কি কি সেটা আছে, দ্যাট ইফ, এখানে বাকিগুলা লেখা আছে, হোয়েদার, হোয়াট, হু, হুম, হাউ। এখানে এই যে যে ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশন একাধিক ক্লজে ব্যবহৃত হয়। অর্থাৎ সেম, ধরেন হু বা হুম, ধরেন হু, এটা হচ্ছে যে রিলেটিভ ক্লজে ব্যবহৃত হইতে পারে হয়। সো আমাদের ফাংশনটা দেখতে হবে যে কি হিসেবে সে অ্যাক্ট করতেছে, তার ফাংশনটার দিকে তখন আমাদের ফোকাস করতে হবে যে এটা নাউন হিসেবে নাকি একটা নাউনকে ডেসক্রাইব করতেছে বা মডিফাই করতেছে নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে। যদি নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে সে ডেসক্রাইব করে বা মডিফাই করে, তখন তো সে হচ্ছে যে কি, তখন আর নাউন ক্লজ না, তখন সেটা কি, তখন সে হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, সো আমাদের এখানে কমন স্ট্যাটা হচ্ছে এগুলা। হ্যাঁ, যদি এক্সাম্পলস দেখি, আমাদের এই জিনিসগুলা খুবই ফর্মাল রাইটিং এ এবং স্পিকিং এ আমাদের, স্পিকিং এ একটু কম, কারণ হচ্ছে যে স্পিকিং এ কমপ্লেক্স হচ্ছে যে আপনার আইডিয়াকে হচ্ছে যে কমপ্লেক্স, অর্থাৎ আপনি আনক্লিয়ার হইতে পারে। রাইটিং এ, স্পেশালি রাইটিং এ হচ্ছে যে আপনাকে এই গ্রামারটা অবশ্যই শো করতে হবে ফর্মাল রাইটিং এ। মিন্স হচ্ছে আমাদের রাইটিং যে পার্ট আছে রাইটিং মডিউলে। ঠিক আছে, এখানে বেশ উদাহরণ কি, হোয়াট ইউ সেইড ইজ কারেক্ট, এখানে দেখেন হোয়াট ইউ সেইড, দিস পোর্শন অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, and next sentence, I don't know whether he will come. In this sentence, is a whether he will come, this portion or clauses act as a object. ঠিক আছে, সো এই যে যে স্ট্রাকচার গুলা দেখেন, এখানে ক্লজটা শুরু হয়েছে এটা হোয়েদার দিয়ে, এটা হট দিয়ে, বা এটা দ্যাট দিয়ে। অর্থাৎ এই ক্লজ গুলা অবশ্যই এই স্ট্যাটার ওয়ার্ড, অর্থাৎ নাউন ক্লজ শুরুর যে ওয়ার্ড গুলা এগুলা দিয়ে শুরু হবে। ঠিক আছে, দেন অ্যাডজেক্টিভ ক্লজেস। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে, অর্থাৎ প্রোনাউন কে সে হচ্ছে যে মডিফাই করে বা হচ্ছে গিভ সাম detailed information about noun or noun equivalent, অ্যাডজেক্টিভের ফাংশন এটা। সো অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজের ফাংশনও সেম, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ আমরা তখন বলবো যখন হচ্ছে যে কোনো ক্লজ নাউন নাউন ইকুইভ্যালেন্টকে ডেসক্রাইব করবে বা হচ্ছে নাউন নাউন ইকুইভ্যালেন্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে। ঠিক আছে, তখন সেই ক্লজটাকে আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এটার আবার টাইপস আছে দুই ধরনের, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর নন রেস্ট্রিক্টেড, এটা বা আবার হচ্ছে ডিফাইনিং, নন ডিফাইনিং ক্লজেস। এটা সেম জিনিস, এই যে এখানে আছে ডিফাইনিং। ডিফাইনিং এটাকে রেস্ট্রিক্টেড, অ্যান্ড নন ডিফাইনিং নন রেস্ট্রিক্টেড। মিনস হচ্ছে যে ইনফরমেশন সেন্টেন্সে ইউ হ্যাভ টু, অর্থাৎ আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, যেই ইনফরমেশনটুকু আপনাকে প্রোভাইড করতে হবে, এই জিনিসটা এখান এখান থেকেই ক্লিয়ার হয়ে যান। কারণ হচ্ছে যে আপনার রাইটিং টাস্ক ওয়ানে, when you describe or illustrate process, you
you have to use both of these clauses, ঠিক আছে? ডিফাইনিং ক্লজ অ্যান্ড নন ডিফাইনিং ক্লজ আপনাকে দুইটাকেই ইউজ করতে হবে প্রসেসের ক্ষেত্রে। সো যখন আমি আপনাকে বলবো যে এখানে নন ডিফাইনিং ক্লজ ইউজ করতে হবে, এখন আপনি যদি হচ্ছে নন ডিফাইনিং ক্লজ কি এটা যদি না বুঝেন, তখন সেখানে কিভাবে ইউজ করবেন? ঠিক আছে, ধরেন হচ্ছে প্রসেসের স্টেজগুলা ডিফাইন করা, অর্থাৎ ওই স্টেজে কি ঘটতেছে সেটা বলার জন্য হচ্ছে যে আপনাকে আহ, উম, এই যে নন ডিফাইনিং ক্লজ ইউজ করা লাগে। ঠিক আছে, এখন আপনি নন ডিফাইনিং ক্লজ যদি না জানেন, তখন তো আপনি ইউজ করতে পারবেন না। এবং নন ডিফাইনিং ক্লজে কমা ইউজ হয় এবং ডিফাইনিং ক্লজে কমা ইউজ হয় না, এটা তো আপনি ক্লিয়ার না। তো আপনি তখন এই যে যে কমার, এটা তো ইরর করে আসবেন। ঠিক আছে, সো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটার কমন স্ট্যাটার হচ্ছে হু, হুম, হুইজ, হুইজ, দ্যাট। ঠিক আছে, এগুলা দিয়ে শুরু হবে এবং হচ্ছে নাউন নাউন ইকুইভ্যালেন্টকে ডেসক্রাইব করবে, মডিফাই করবে। ঠিক আছে, এখানে দেখেন একটা এক্সাম্পলস, দ্য স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি গেটস হাই স্কোরস। এখানে এই যে যে সাবজেক্ট দ্য স্টুডেন্ট, এখানে দ্য সাবজেক্ট, এই সেন্টেন্সে সাবজেক্ট দ্য স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি গেটস হাই স্কোর। এখানে দেখেন এই পোর্শনটা, এই যে হু দিয়ে এডিশনাল যে ইনফরমেশন প্রোভাইড করছে, এই যে কোন পর্যন্ত হু স্টাডি রেগুলারলি, এই পোর্শন, এটা হচ্ছে যে আপনার কি ডিফাইনিং ক্লজেস, অর্থাৎ ইসেনশিয়াল। ঠিক আছে, এটা essential relative clause. And second sentence, my friend who lives in Canada is taking IELTS নেক্সট মান্থ। এখানে এই যে যে নন ডিফাইনিং ক্লজ কমা ইউজ করে এই পোর্শনটা আমরা না দিলেও চলে। মাই ফ্রেন্ড ইজ টেকিং আইএলস নেক্সট মান্থ, সে কোথায় থাকে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট সে হচ্ছে আইএলস দিবে আগামী মাসে। ঠিক আছে, সো যে ইনফরমেশনটুকু হচ্ছে যে গুরুত্বপূর্ণ, ওই ওইটুকু যখন প্রোভাইড করা লাগবে তখন তাকে ডিফাইনিং ক্লজেস বলা হবে। আর যখন আননেসেসারি এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করা হয়, তখন হচ্ছে সেটাকে নন ডিফাইনিং ক্লজ বলা হয়। ঠিক আছে, এখানে রিলেটিভ ক্লজ কি করে আমরা জানি, ওই যে যে নাউনকে ডিফাইন করে, এখানে তারপরে মোর স্পেসিফিক ওয়েতে হচ্ছে লেখা হচ্ছে রিলেটিভ ক্লজ মিন্স হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ ডেসক্রাইব পিপল, থিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স। ঠিক আছে, অর্থাৎ আপনি হচ্ছে যে যখন হচ্ছে যে একটা পিপুলকে, সে হচ্ছে আমাদের কিউ কার টপিক ডেসক্রাইব এ পারসন হু মোটিভেট ইউ ফর ইয়োর ক্যারিয়ার। ঠিক আছে, তো আপনাকে একটা পার্সনকে ডেসক্রাইব করতে বলছে, তো ওই পার্সনকে আপনাকে ডেসক্রাইব করার ক্ষেত্রে অবশ্যই তো হচ্ছে কমপ্লেক্স ইউজ করা লাগবে। সেক্ষেত্রে ডেসক্রাইব পিপুলকে আপনি যখন ডেসক্রাইব করবেন, বা আপনার ওই পার্সনের সাথে সাম এক্সপেরিয়েন্সকে হচ্ছে যে আপনি যদি ডেসক্রাইব করতে চান, সেক্ষেত্রে আপনাকে তো স্পিকিং এ এবং রাইটিং এ কি এই ক্লজ ইউজ করা লাগবে। ঠিক আছে, ওই যে অধিকাংশ স্টুডেন্টের কমপ্লেইন আসে যে ভাই আমি বড় সেন্টেন্স মেক করতে পারি না। কেন পারি না? আমাদের দোষ। দোষ আমাদের মতো কিছু ইনস্ট্রাক্টরদের। তারা ওই যে ইউটিউবে টোকা শিখাবে যে গ্রামারের কোনো প্রয়োজনীয়তা নাই বা তাদের টাইম নাই গ্রামার বোঝানোর জন্য। তো তখন হচ্ছে যে স্টুডেন্টরাই লং সেন্টেন্স মেক করতে পারে না। কারণ আপনার যখন হচ্ছে যে এই যে এই ক্লজ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, তখন আপনি অবশ্যই এখানে লং সেন্টেন্স মেক করতে পারবেন। ঠিক আছে, কিভাবে মেক করতে হবে? এই যে
নন ডিফাইনিং বা ডিফাইনিং ক্লজেস অ্যাড করে আপনি সেন্টেন্স বড় করতে থাকবেন। ঠিক আছে। এখন আপনার যখন এই যে এই কনসেপ্টটা ক্লিয়ার না, তখন তো আপনি ওই যে এন্ড দিয়ে শুধু কানেক্ট করবেন, ওইটার কনসেপ্ট সবার ক্লিয়ার। ঠিক আছে। দেন থার্ড অন অ্যাডভার্বিয়াল ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সে, একটা সেন্টেন্সে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার ভার্ব, এটা হচ্ছে যে মেইনলি এই ক্লজেস গুলা, একটা ক্লজ তো সেন্টেন্সকে মডিফাই করতে পারবে না। সো অ্যাডভার্ব ক্লজ যেটা, সেটা অবশ্যই আমাদের ওই সেন্টেন্সে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করবে, এবং এই মডিফিকেশনে তারা হচ্ছে টাইম শো করবে, রিজন শো করবে, কন্ডিশন অ্যান্ড কন্ট্রাস্ট, এই জিনিসগুলা শো করবে। ঠিক আছে। অর্থাৎ যখন টাইম শো করা লাগবে, বা একটা কারণ শো করা লাগবে, বা একটা শর্ত আরোপ করা লাগবে, একটা বিপরীত ইনফরমেশন শো করা লাগবে, তখন হচ্ছে যে আপনাকে এই যে অ্যাডভার্বিয়াল ক্লজের হেল্প নিতে হবে। এবং কমন স্ট্যাটার গুলা হচ্ছে, অর্থাৎ স্ট্যাটিং ওয়ার্ড গুলা হচ্ছে হোয়েন, while, after, before, because, since, although। দেখেন এই যে এখানের যে সাবঅর্ডিনেটিং ক্লজ গুলা, এগুলা কিন্তু একটু চেহারা ভিন্ন। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড নাউন ক্লজে কিছুটা সিমিলারিটি পাওয়া যায়, কিন্তু এগুলা দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট। সো আপনি যখন এই এই জিনিসগুলা সম্বন্ধে আইডিয়া থাকবে, কখন আপনি সিন্স, কখন বিকজ ইউজ করবেন, এটারও আমি ডেসক্রিপশন নিচে দিছি, আসতেছি আস্তে আস্তে। তো এটা সম্বন্ধে যখন আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি অবশ্যই এই ক্লজগুলা পারফেক্টলি ইউজ করতে পারবেন। ঠিক আছে। সো এগুলা হচ্ছে কমন স্ট্যাটার। এখানে দেখেন কখন আপনি হচ্ছে যে কোন স্ট্যাটার গুলা ইউজ করবেন। যখন আপনাকে টাইম শো করা লাগবে, তখন হোয়েন, বিফোর, আফটার আপনি ইউজ করবেন। ঠিক আছে। আপনি একটা কারণ শো করতে চান, তখন বিকজ, সিন্স, এই যে এখানে দেখেন পসিবল এক্সাম্পলস দিয়ে আছে। টাইম শো করার জন্য কল মি হোয়েন ইউ অ্যারাইভ, অর্থাৎ একটা সময় শো করার জন্য, টাইম মেনশন করার জন্য, ভার্বকে মডিফাই করার জন্য এখানে হোয়েন ইউ অ্যারাইভ। ঠিক আছে। দেন হচ্ছে আপনি কজ শো করার জন্য কি বিকজ আর সিন্স ইউজ করবেন। ঠিক আছে। তো আই স্টাডিড লট বিকজ আই ওয়ান্ট এ হাই স্কোর। ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে যে ভালো স্কোর চান, অবশ্যই আপনাদের বেশি পড়া লাগবে। ঠিক আছে। কারণ শো করতে বিকজ ইউজ করা হয়েছে। কন্ডিশন, কন্ডিশন শো করার জন্য আপনাকে ইফ আর আনলেস ইউজ করা লাগবে। বিপরীত, এখানে দেখেন কন্ট্রাস্ট শো করার জন্য, কন্ট্রাস্ট অনেকভাবে শো করা যায়। এখানে হচ্ছে যে যদি কোঅর্ডিনেটিং ক্লজ ইউজ করেন, সেক্ষেত্রে কন্ট্রাস্ট শো করার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? বাট, ইয়েট, বাট ইয়েট। আর এখানে দেখেন এই সাবঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে দো, অলদো। ঠিক আছে। এগুলা ইউজ করা হয়, বা হাউএভার। পারপোজ শো করার জন্য, অর্থাৎ কোনো উদ্দেশ্য শো করার জন্য আপনাকে সো দ্যাট, ইন অর্ডার টু, এগুলা ইউজ করতে হবে। ঠিক আছে। তা আপনারা আমার কাছে কোর্স করতেছেন কি জন্য? বাইরে যাবেন সেই জন্য। ঠিক আছে। এগুলা আইএলটিএস মার্কস বোথ রাইটিং অ্যান্ড স্পিকিং এর জন্য আপনার হেল্পফুল। ঠিক আছে। এখানে এই যে কেন দরকার সেটা ডেসক্রাইব করছি, বারবার বলছি, এখন এটা আর না দেখায়। এখন দেখেন কমন যে একটা কম্পারিজন করা হয়েছে তিনটা ক্লজের মধ্যে, তিনটা না সবগুলোর মধ্যেই এখানে কমন যে
কম্পারিজন দেখেন, প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মিনস হচ্ছে যে সে একাই একটা মিনিং শো করতে পারে। এই যে স্টার্ট উইথ এনি ওয়ার্ড, অর্থাৎ এর সাথে ওই যে কমন যে স্ট্যাটার থাকার দরকার এগুলার দরকার নাই। রোল ইন দ্য সেন্টেন্স, মেইন আইডিয়া শো করবে। কোঅর্ডিনেট ক্লজ, এটাও স্ট্যান্ড অ্যালোন, মিনস হচ্ছে যে সে একা অর্থ শো করতে পারবে। স্টার্ট উইথ ফ্যান ভয়েস, মিনস কোঅর্ডিনেটিং কনজাংশন। রোল ইন দ্য সেন্টেন্স কম্বাইন্স আইডিয়াস ইকুয়ালি, অর্থাৎ ইকুয়াল র্যাঙ্কের, অর্থাৎ দুইটা সমান আইডিয়া কানেক্ট করবে বা হচ্ছে যে আইডিয়া সংকুচিত করবে। ঠিক আছে। নাউন ক্লজেস মিনস হচ্ছে এই যে এই তিনটাকে কি একসাথে কি বলবে, ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট, তাই তো? এরা একা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, এই তিনটা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, তিনটা ক্লজই। স্টার্ট উইথ দ্যাট, ওই যে কমন স্টার্টার ওয়ার্ড আছে, অ্যাক্ট অ্যাজ, রোল ইন দ্য সেন্টেন্স, অ্যাক্ট অ্যাজ এ নাউন। অ্যাডজেক্টিভ ক্লজ ডেসক্রাইব নাউন অর প্রোনাউন। স্টার্টার, কমন স্টার্টার, বিকজ, ইফ, হোয়েন, ইটিসি। ডেসক্রাইব, ভার্ব, টাইম, রিজন। ঠিক আছে, এটা হচ্ছে কম্পারিজন তিনটার মধ্যে। Now চলেন more details about noun clauses. এটা আরো ডিটেলস কেন, আমি জাস্ট যতটুকু বললাম এইটুকু বলে সাইডে দিতে পারতাম। আরো ডিটেলস যাচ্ছি যাতে হচ্ছে যে যে কোনো স্টুডেন্ট হচ্ছে যে এই জিনিসগুলা আইডিয়াগুলা ক্লিয়ার হয়, যাতে হচ্ছে রাইটিং এবং স্পিকিং এ ভালো মার্কস পায় এবং রিডিং এর সেন্টেন্স স্ট্রাকচার গুলা ভালোভাবে ধরতে পারে জানে। ঠিক আছে, যে মেইন আইডিয়াটা সেন্টেন্সের এইটা, আর এটা হচ্ছে নন ইসেনশিয়াল আইডিয়া। ঠিক আছে। সো নাউন ক্লজের ডেফিনেশন তো আর প্রোভাইড করা লাগবে না, এখন ফাংশনটা দেখি যে সে ফাংশন কি করে সেন্টেন্সে। সাবজেক্ট হিসেবে থাকবে, অবজেক্ট হিসেবে ভার্ব আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে থাকতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে থাকবে, অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে থাকবে, অ্যাপোজিটিভ হিসেবে সেন্টেন্সে থাকবে। এই যে যে ফাংশনগুলা, এই ফাংশনগুলার স্ট্রাকচারগুলা এই যে এখানে শুরু হবে। দেখেন এখানে কমন যে স্ট্যাটার অর্থাৎ নাউন ক্লোজ গুলা অবশ্যই এই ওয়ার্ড গুলা দিয়ে শুরু হইতে হবে, এছাড়া নাউন ক্লোজ শুরু হবে না। এটা মাথায় রাখবেন যে এই যে যে ডিপেন্ডেন্ট ক্লজেস বা সাবঅর্ডিনেট ক্লজেস এরা অবশ্যই এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েই শুরু হবে। ঠিক আছে। সো স্ট্রাকচার যদি আমরা দেখি, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড মিন্স হচ্ছে এই যে স্ট্যাটার, সাবজেক্ট, ভার্ব। যেমন হোয়াট শি সেইড ওয়াজ সারপ্রাইজিং। এখানে দেখেন এই যে যে আমাদের নাউন ক্লজ, ঠিক আছে, এখানে হোয়াট শি সেইড এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কি? হোয়াট। সাবজেক্ট কি? শি। সেইড ওয়াজ সারপ্রাইজিং মানে বাকি অংশ। দ্যাট হি ফেইলড দ্য টেস্ট শকড এভরিওয়ান। ঠিক আছে, এই যে এখানে দ্যাট হি ফেইলড, ঠিক আছে, এই যে দ্যাট এটা হচ্ছে যে কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, সাবজেক্ট, দেন ভার্ব বাকি অংশ। ফাংশনগুলার স্ট্রাকচার, যখন নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসে, অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স,
হোয়াট, দ্যাট, এই টাইপের স্ট্যাটার দিয়ে শুরু হবে। সাবজেক্ট অর্থাৎ যে মেইন নাউন, সেই নাউনটা বসবে। ভার্ব, অবজেক্ট যদি থাকে। হোয়াট ইউ ডিসাইড ইজ আপ টু ইউ। আপনি কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এটা এই যে হোয়াট, এটা এই এখানে নাউন ক্লজটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মেইন যে অ্যাক্টর, সেই অ্যাক্টর অর্থাৎ এক্সিকিউটর, অর্থাৎ কে ভার্বের এক্সিকিউটর, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে ডেয়ার মিন্স এক্সিকিউটর অফ দা ভার্ব, অর্থাৎ ভার্বের এক্সিকিউটর হিসেবে এখানে কাজ করতেছে নাউন ক্লজেস। দেন অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে বসে। কিভাবে বসে দেখেন, আই নো দ্যাট, এখানে এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবে বসছে দ্যাট শি ইজ অনেস্ট। ঠিক আছে। সো এখানে এই নো ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। অ্যান্ড কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট, প্রিপোজিশন কোথায়, প্রিপোজিশন আসে না এখানে। লিঙ্কিং ভার্ব দিয়ে, লিঙ্কিং ভার্ব কি এটা তো বলছি। বি ভার্ব অ্যান্ড এ লিস্ট অফ ভার্ব লাইক হচ্ছে রিমেইনিং, স্টেজ, এরকম কয়েকটা ভার্বের লিস্ট আপনাদের শো করছিলাম। সেই লিঙ্কিং ভার্বের সহায়তায় হচ্ছে এই কমপ্লিমেন্ট হিসেবে বসে সাবজেক্ট। এই এই ক্ষেত্রে যখন নাউন ক্লজ কমপ্লিমেন্ট হিসেবে বসবে তখন ডিরেক্ট সাবজেক্টটা বসবে, দেন লিঙ্কিং ভার্বটা বসবে, অ্যান্ড লাস্টে নাউন ক্লজটা বসবে। দেখেন, দ্য ট্রুথ ইজ দ্যাট হি চিটেড। এখানে দেখেন এই যে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য, এই যে ট্রুথ, লিঙ্কিং ভার্ব কি ইজ, দেন নাউন ক্লজ, নাউন ক্লজ। ঠিক আছে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে। আপনারা ক্লাসে আছেন? জি জি ভাই ভাই আছি আছি। ভাই। হ্যাঁ ভাই আছি। জি ভাই আছি। আচ্ছা, মাঝে মাঝে খোঁজ নিতে হবে তো। আপনারা বুঝতেছেন না, না বুঝলে প্রশ্নও করতে হবে। দেন হচ্ছে যে আমাদের এই যে যে নাউন ক্লজটা, এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। কিভাবে বসে, এটার স্ট্রাকচার প্রিপোজিশনের পরে, এটা যে কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে এই ক্লজটা বসতে পারে। ঠিক আছে। এটা হইতে পারে হচ্ছে যে যে কোনো একটা আহ, আপনার কম্পাউন্ড সেন্টেন্সের মানে কোঅর্ডিনেটিং পার্ট, অর্থাৎ মেইন ক্লজ দুইটা, দুই পাশে দুইটা হচ্ছে যে আপনার কোঅর্ডিনেটিং ক্লজ আছে। এক পাশের একটা ক্লজের সাথে একটা প্রিপোজিশনের জাস্ট একটা অবজেক্ট হিসেবে এইটুকু বসতে পারে। ঠিক আছে। জাস্ট একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই নাউন ক্লজটা বসতে পারে। ঠিক আছে। তো ফাংশন গুলা খুবই ইম্পর্টেন্ট। I'm not interested in what he thinks. এখানে দেখেন এই যে যে প্রিপোজিশন বা পরেরটায় শি ইজ ওয়ারিড অ্যাবাউট ওয়েদার শি উইল বি অ্যাকসেপ্টেড। এখানে দেখেন অ্যাবাউট অ্যান্ড ইন, এইটার কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট না সরি, এখানে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। এবং নাউন ক্লজের স্ট্যাটার আমরা এই যে ওই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড অর্থাৎ নাউন ক্লজ যেভাবে শুরু হয় এটা দেখেই বুঝতেছি যে এটা একটা নাউন ক্লজ। এই যে যে
এতদিন আপনারা রিডিং এ যে প্রবলেমগুলো ফেস করতেছিলেন, এখন এই প্রবলেমগুলো আর ফেস করবেন না। আশা করি যে এখন ক্লজ আইডেন্টিফাই করা আপনাদের ইজি হয়ে যাবে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি, এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি, একটা নাউন সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করার জন্য যখন আরেকটা নাউন যখন ব্যবহৃত হয় তখন সেটাকে অ্যাপোজিটিভ বলে। যেহেতু হচ্ছে নাউন ক্লজ অ্যাক্ট অ্যাজ এ নাউন, অর্থাৎ নাউন ক্লজ, নাউন যে কাজ করে সেই কাজ করে। সো এখানে নাউনের পরে একটা নাউন ক্লজ বসে এখানে অ্যাপোজিটিভের কাজ করে। ঠিক আছে, যেমন দ্য ফ্যাক্ট দ্যাট হি লাইট সারপ্রাইজ এভরিওয়ান। ঠিক আছে, এখানে দ্যাট হি লাইট এই পর্যন্ত হচ্ছে নাউন ক্লজেস। এবং এখানে এই সেন্টেন্সের মেইন সাবজেক্টটা দ্য ফ্যাক্ট সারপ্রাইজড এভরিওয়ান, মেইন ভার্ব কিন্তু ইজ এ সারপ্রাইজড এভরিওয়ান। এই যে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা স্টুডেন্টদের বুঝতে অনেক সময় প্রবলেম হয়। তো এখানে সে মেইন সাবজেক্ট হিসেবে ধরে নেয় হি, অ্যান্ড মেইন ভার্ব হিসেবে ধরে নেয় লাইট বা লাইকে। জিনিসটা বুঝ কি বোঝাইতে যাচ্ছি আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে সেন্টেন্সে স্পেশালি হচ্ছে যে আমাদের ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এরকম সেন্টেন্স থাকে, এবং ওই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মেইন সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই দুইটার যে কোনো একটা যদি হচ্ছে যে টোটালি অমিট থাকে, অর্থাৎ নট গিভেন হিসেবে আইডেন্টিফাই করার ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে এই দুইটা পড়ে। ঠিক আছে, সো আপনি যদি হচ্ছে যে মেইন সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্বকে যদি আইডেন্টিফাই না করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাকে ট্রু ফলস নট গিভেন ডিটারমাইন করতে পারবেন না। এই সেন্টেন্সটা, এই যে যে অ্যাপোজিটিভ, এটা হচ্ছে যে এই পোর্শনটা বাদ দিয়ে জাস্ট দ্য ফ্যাক্ট সারপ্রাইজড এভরিওয়ান, এই দ্য ফ্যাক্ট সারপ্রাইজ এভরিওয়ান এইটাকে প্যারাফ্রেজ করতে পারে। ঠিক আছে, তো এই যে যে লাইং এর অংশ, এই অংশটুকু বা এই যে সাবজেক্ট এটা মিসিং থাকতে পারে সেই ক্ষেত্রে। সো আপনাদের এই যে যে জিনিসটা, আজকের যে ক্লাসটা, এটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে, ডকুমেন্টসটাও পড়তে হবে, এবং এই জিনিসগুলা আমার এই আর্ট, এই যে ডকুমেন্টসের সাথে লিজের বই কম্বাইন করে পড়তে হবে। আমি এখানে সিম্পল সেন্টেন্সগুলা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং লিজের বইতে ওখানে বেশ বড় বড় সেন্টেন্স দিয়ে উনি ট্রাই করছে বোঝানোর জন্য। সো পড়ার সময় দুইটা বই, দুইটা জিনিসই আপনার সামনে রেখে পড়তে হবে। যদি হচ্ছে যে আপনারা বিশ্বাস করেন যে রাইটিং এ 7 পাবেন, তাহলে এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। যদি আপনি এই জিনিসগুলা ক্লিয়ার না করেন, আপনি কখনোই রাইটিং এ 7 পাবেন না, কখনোই না। আর অন্য অন্য মডিউলের কথা বাদ দিলাম, এটা তো রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এক্সিকিউট করে দেখাই দিয়ে আসতে হবে। সো আপনি যদি এই জিনিসগুলো এক্সিকিউট করে না আসতে পারেন, হুম, আপনি 7+ পাবেন না। সো এই যে যে আমাদের স্ট্যাটার আর ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কখন ইউজ করব, অনেকেই বলতে পারেন যে আপনি কমন স্ট্যাটার গুলা দিয়ে দিছেন, কিন্তু কোনটাকে কখন ইউজ করব এটা তো আমি জানি না। সেটাও এখানে দিয়ে দিছি উইথ সেন্টেন্সেস। দ্যাট কখন একটা স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট, ইসেনশিয়াল স্টেটমেন্ট মেক করার জন্য আপনি দ্যাট ইউজ করবেন। আপনি হোয়াট ওয়ার্ড দিয়ে কখন হচ্ছে যে নাউন ক্লজ মেক করবেন, বা হচ্ছে যে
অ্যাড করবেন আহ, যখন আপনি কোনো থিঙ্ক আর আইডিয়া শো করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এনে প্রত্যেকটার কখন ইউজ করবেন সেগুলা বলে দিয়ে আছে। সো এটা একটু দেখবেন। এখানে এডিশনাল কিছু সেন্টেন্স স্ট্রাকচার, মেইনটেইনিং আইএলটিএস স্ট্যান্ডার্ড, অর্থাৎ রাইটিং এর স্যাম্পল অ্যান্সার দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে যে রাইটিং এন্ড স্পিকিং এ কমনলি ইউজ করা হয়। দ্যাট সোশ্যাল মিডিয়া এফেক্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইজ এ কমন টপিক ফর রাইটিং, অর্থাৎ মিডিয়া মিডিয়া হচ্ছে যে আমাদের রাইটিং এ একটা কমন টপিক। তো এইখানে এই যে কিভাবে হচ্ছে যে সেন্টেন্সটাকে বড় করতে হয় সেটা এখানে দেখানো হচ্ছে, এরকম কিছু স্যাম্পল সেন্টেন্স এখানে রাখা হয়েছে, বা সিম্পল স্পিকিং সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে কিছু কমন ইরর হচ্ছে যে স্টুডেন্টরা মেক করে, যেটা করা উচিত না। সেন্টেন্সে প্রায়ই আমি দেখি, আই ডোন্ট নো দ্যাট ইজ কারেক্ট, দ্যাট হবে না, এখানে হোয়াট হবে, ঠিক আছে? সো এরকম কিছু যে কমন ভুল, এগুলা করা যাবে না।